কারওয়ান বাজারকে বাংলাদেশের ইতিহাসে সবথেকে চাঁদাবাজির একদম উর্বর ভূমি বলা হয়। অনেক সময় বলা হয়ে থাকে বিগত সরকারের শাসনামলে কারওয়ান বাজারে প্রতিদিন কোটি কোটি টাকা চাঁদাবাজি করা হতো। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল। কারওয়ান বাজার থেকে প্রতিদিন কোটি কোটি টাকা তারা চাঁদাবাজি করে লুটপাট করত। বিএনপি কি থেমেছিল? বিএনপি থেমে থাকে না। 5 আগস্টের পর আমরা দেখেছি কারওয়ান বাজারের নিয়ন্ত্রণ যারা করতো বিএনপির, তারা বলেছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে চাঁদাবাজির দায়িত্ব আমরা নিজেরা নিয়ে নিয়েছি। কথা কিন্তু বলেছে। ভিডিওটা সঙ্গত কারণে আমি খুঁজে পাচ্ছি না, খুঁজে পেলে আমি অবশ্যই দেখাইতাম আপনাদেরকে। কারওয়ান বাজারে আজকে বিএনপির দুই পক্ষের বিশাল সংঘর্ষ হয়েছে। পাশাপাশি সাধারণ যারা ব্যবসায়ী আছে কারওয়ান বাজারে, দেখেন তাদের সাথে কি ধরনের সংঘর্ষ হয়েছে, আপনারা ভিডিওতে দেখেন। রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। দর্শক দেখতে পাচ্ছেন চাঁদাবাজের বিরুদ্ধে মানববন্ধন চলাকালে একদল লোক লাঠি সোঁটা নিয়ে এসে ব্যবসায়ীদের উপর হামলা করে এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীরাও কিন্তু লাঠি সোঁটা নিয়ে কিন্তু নেমে পড়েছে এবং আমরা দেখছেন দর্শক এই মুহূর্তে ধাওয়া পাল্টা দেওয়া চলছে রাজধানীর কারওয়ান বাজারে এবং ব্যবসায়ীদের সঙ্গে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীরা কিন্তু একটি মানববন্ধন করছিল কিছুক্ষণ আগে এবং সেই ঘটনায় সেই মানববন্ধনে লাঠিসোঁটা সহ হামলা করে একটি গ্রুপ এবং সেই হামলার পরেই আমরা দেখতে পাচ্ছি লাঠিসোঁটা সহ ব্যবসায়ীরা কিন্তু নেমে পড়েছেন মাঠে। বিএনপির চাঁদাবাজরা গত 15 মাসে চাঁদাবাজি করে একদম দেশটাকে দেউলিয়া বানিয়ে দিয়েছে। প্রত্যেকটা শ্রেণীর ব্যবসায়ী, একদম ক্ষুদ্র, মাঝারি, একদম সর্বোচ্চ উদ্যোক্তা থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণীর মানুষের টাকা এভাবেই তারা লুটপাট করতেছে, এভাবে তারা পকেট কাটতেছে প্রতিনিয়ত। বিএনপির চাঁদাবাজির উপর ক্ষুব্ধ হয়ে সাধারণ ব্যবসায়ীরা দেখেন কিভাবে অশ্লীল ভাষায় বিএনপিকে গালমন্দ করতেছে। সাধারণ সম্পাদক, এটা হচ্ছে বিএনপির প্রকৃত চরিত্র। এজন্য বলেছিলাম মিস্টার 10% চান্দা ভাই লন্ডন থেকে আসতেছে আর বাংলাদেশের চাঁদাবাজরা কাঁপতেছে, কারণ মিস্টার 10% তিনি লন্ডনে বসে বসে চাঁদাবাজি করতেন এবং সেই চাঁদাবাজির অংশ একটা পার্সেন্টেজ তার অ্যাকাউন্টে চলে যেত। একথা কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। 2001 থেকে 2006 হাওয়া ভবন প্রতিষ্ঠা, দুর্নীতিতে 4 বার চ্যাম্পিয়ন, এরকম অসংখ্য ঘটনা বিএনপির শাসনামলে আমরা শুনেছি, দেখেছি, অসংখ্য প্রমাণ আমরা পেয়েছি। বিএনপি চাইলেই 5 আগস্টের পর থেকে একটা সুষ্ঠু ধারা রাজনীতি করতে পারত, জনসাধারণের জন্য রাজনীতি করতে পারত, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারত। কিন্তু সেইটা বিএনপি না করে 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মব করা, তাদের জমি জমা সম্পদ দখল করা, হেনস্থা করা, তাদের পরিবারের উপর নির্যাতন নিপীড়ন করা, তাদেরকে মিথ্যা মামলায় জেলে পুরে দেওয়া, সবকিছু করেছে। আওয়ামী লীগের একজন তৃণমূলের নেতাকর্মী, সেও তার ব্যবসা প্রতিষ্ঠান তাকে ঠিকঠাক চালাইতে পারে নাই। গত 15 মাসে প্রত্যেকের অবস্থা দেউলিয়া, সবাই দেউলিয়া হয়ে গেছে। কেউ বাসায় থাকতে পারে না, কেউ পরিবারের সাথে খাইতে পারে না, ঘুমাইতে পারে না। এটা বিএনপির চরিত্র। 5 আগস্টের পর থেকে জামাতের উপর অভিযোগ আনা হয়, কিন্তু এই মবের সংস্কৃতি, এই চাঁদাবাজি, লুটপাট, খুন, গুম, প্রত্যেকটা বিষয়ের সাথে সম্পৃক্ত বিএনপি কিন্তু সামনের সারিতে ছিল। জামাত ছিল না, আমি সে কথা বলবো না, কিন্তু বিএনপি সামনের সারিতে ছিল, সম্মুখ ভাগে ছিল। ধানমন্ডি 32-এর মতো জায়গা ভাঙার জন্য যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে, যারা দখল করে নিয়েছিল ধানমন্ডি 32, স্লোগান দিয়েছিল তারেক ভাই কথা দিলাম ধানমন্ডি 32 দখল নিলাম, এগুলো আমরা দেখেছি। বিএনপি পরিবর্তন হয় নাই। ভেবেছিলাম তারেক রহমান বাংলাদেশে আসার পর বিএনপির তৃণমূলে একটা বিশেষ নিয়ন্ত্রণ তিনি প্রতিষ্ঠা করবেন, তিনি নিয়ন্ত্রণ করবেন বিএনপির তৃণমূল, যাতে করে কোনোভাবেই চাঁদাবাজি, গুন্ডামি, সন্ত্রাসী, খুন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাইতে না পারে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? তারেক রহমান বাংলাদেশে আসার পর মবের পরিমাণ বেড়ে গেছে। তারেক রহমান বাংলাদেশে আসার পর মিথ্যা মামলা প্রতিনিয়ত হচ্ছে। তারেক রহমান বাংলাদেশে আসার পর কারওয়ান বাজারের মতো জায়গায় চাঁদাবাজদের সাথে, অর্থাৎ বিএনপির চাঁদাবাজদের সাথে সাধারণ ব্যবসায়ীদের যে সংঘর্ষ আপনারা দেখলেন, এটা কিন্তু নতুন কোনো ঘটনা নয়। 5 আগস্টের পর থেকে অসংখ্য ঘটনা আমরা দেখেছি। বাংলাদেশের মানুষ অনেকটা ক্ষুব্ধ বিএনপির উপর। এই বিএনপিকে দিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন? এই বিএনপির 10% হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, যার কিনা শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস। বাংলাদেশের মানুষ, খেটে খাওয়া শ্রমিক জনতা, মেহনতি মানুষ, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের উদ্দেশ্যে, বিশেষ করে জেনজি প্রজন্ম, তোমরা কি এখনো বুঝতে পারছো না এই বিএনপিকে তোমাদের বয়কট করা উচিত? তোমরা কি এখনো বুঝতে পারছো না ডক্টর ইউনূস যত বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করেছে, বিএনপি ক্ষমতায় আসলে তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সামগ্রিক কাঠামো। কারণ বাজারে সেই উদাহরণ 10%-এর প্রিয় রাজনৈতিক নেতাকর্মীরা তারা দিয়ে গেছে। তারা পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া করেছে, তাদের সাথে সাধারণ ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে।
হয়েছে, এগুলা নিত্যনৈমিত্তিক ঘটনা এবং সেটা আমরা সামনের দিনে আরো ব্যাপক আকারে দেখতে পারবো। আওয়ামী লীগকে দোষ দেওয়ার পূর্বে গত 15 মাসে বিএনপির যে অপশাসন, বিএনপির যে নৈরাজ্য, এগুলোর মধ্যে একটু তুলনা করার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন প্রকৃতপক্ষে বিএনপি কি দল আর বিএনপি কি করতে পারে, আর বিএনপি বাংলাদেশের মানুষের ভাগ্য কোথায় নিয়ে দাঁড় করাবে। আপনারা অনেকেই বলেন না 5 আগস্টের সেই জঙ্গি অভ্যুত্থানের মাস্টার মাইন্ড মাহফুজ আলম, কিন্তু আমি আজকে আবারও বলতেছি 5 আগস্টের সেই জঙ্গি উত্থানের মাস্টার মাইন্ড তারেক রহমান ছিল, এবং এইটা বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে, সামনের দিনে আরো চমৎকার ভাবে বুঝতে পারবে। ভালো থাকবেন। আর 10% চান্দা ভাই আসছে, চান্দাবাজরা কাঁপতেছে, এটার প্রমাণ চান্দা ভাই নেতাকর্মীরা খুব চমৎকার ভাবে দিয়ে গেছে। এই যে কেরানীগঞ্জে যে মাদ্রাসায় যে বোমা বিস্ফোরণ হলো, তাতে 5 জন যে মারা গিয়েছে, এই 5 জনের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ পুরো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ওখান থেকে আপনাদের পুলিশের যে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট, সেখান থেকে 3 জন নারী সহ 6 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পর তাদের যে জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদে তারা পরিষ্কার জানায় যে জামাত ইসলামী তাদেরকে এইখানে অংশ নিতে বলেছিল এবং সেখানে সুইসাইড বোম্বিং এর প্রশিক্ষণ দেখানো হচ্ছিল। বোম্বিং বেল্ট, তারপর বোম্বিং শুট, ডেটোনেটর, সমস্ত কিছু ওখান থেকে পাওয়া গিয়েছে। তার মানে ভারত যে নজর রাখছে না তা নয়, আমরা কিন্তু সব জানি কোথায় কি হচ্ছে না হচ্ছে, সব জানি। আমি একটা একটা করে বলে যাচ্ছি, নজর দেওয়ার কেন বারবার হুমকি দেবেন না, একটা সময়ের পর তখন কিন্তু সময় আসবে মার খাওয়ার। আচ্ছা, এবারে আমাদের আফগানিস্তানে খুব সম্ভবত আমার মনে হচ্ছে তেহরিকে লাব্বাক পাকিস্তান, টিএলপি বলা হচ্ছে আফগানিস্তান থেকে, কিন্তু আফগানিস্তানের সঙ্গে ভারতের যা সম্পর্ক, আফগানিস্তানের কোনো তালিবান এখানে এসে প্রশিক্ষণ দেবে না। আমার মনে হচ্ছে এটা তেহরিকে লাব্বাক পাকিস্তান বলে খাইবার পাখতুনখোয়ার একটা দল রয়েছে, তারা হচ্ছে সন্ত্রাসবাদী দল, তাদেরও ওইখানে মৌলবাদী আছে, তারা ঢাকার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছে। সম্ভবত টিএলপি থেকে, তেহরিকে লাব্বাক পাকিস্তান। তো তেহরিকে লাব্বাক পাকিস্তানের যিনি এখানে গত 1 সপ্তাহ ধরে ঘুরে বেড়াচ্ছেন, খুব খোলামেলা ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন মাদ্রাসার সঙ্গে মাদ্রাসায় যাচ্ছেন, তার নাম হচ্ছে মোল্লা নূর আহমেদ নূর, 2টো নূর, মোল্লা নূর আহমেদ নূর। তিনি এসে ঢাকার সমস্ত মাদ্রাসা ঘুরছেন এবং হুতি এবং হরকাতুল জেহাদ, হুজি যেটা, এদের সঙ্গে একটা গোপন মিটিং করছেন। এটা কিন্তু বেশ দীর্ঘদিন ধরে এইটা চলছে। এটাও কিন্তু ভারতবর্ষ নোট ডাউন করেছে এবং ইউনুসের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে নোট হিসেবে। তাছাড়া এই যে কূটনৈতিক চাপ, আমি যেটা বলেছিলাম, শেষ কূটনৈতিক চাপ, যে কারণে তারেক জিয়াকে ওখানে পাঠানো হয়েছে, সেই কূটনৈতিক চাপের একটা অংশ কি হচ্ছে জানেন? সেটা হচ্ছে এই দীপুচন্দ্র দাস, তার হত্যার পেছনে আমাদের বিএনপির যোগ থাকলেও বাধ্য হয়ে তারেক জিয়াকে দীপুচন্দ্র দাসের বাড়িতে যেতে হচ্ছে আজ অথবা কাল, 2-1 দিনের মধ্যে। আজকে শুনলাম আপনাদের আবহাওয়া খুব খারাপ, তাই আজকে অথবা কালকে যে কোনো একদিন তিনি দীপুচন্দ্র দাসের বাড়িতে উপস্থিত হয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলবেন। অর্থাৎ এই যে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করার ব্যাপারে যে এটা দেওয়া হয়েছিল, তাকে শর্তটা দেওয়া হয়েছিল, সেই শর্ত মেনে তিনি দেখাতে চাইছেন যে আমি সংখ্যালঘুদের পাশে আছি এবং মৃত পরিবারের সঙ্গে আমি দেখা করেছি। এটা হচ্ছে এটা কূটনৈতিক চাপের একটা অংশ হিসেবে। শেখ হাসিনা তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে, নালে সে নির্বাচন বৈধতা পাবে না এবং নির্বাচন ইউনূস সরকার করতেও পারবে না। তিনি দলের কাউকে রাস্তায় নামতে বলেননি, তিনি এখনো বলেননি যে কাউকে নামতে হবে না, যা হবে সব দেখবেন আপনা আপনি হয়ে যাচ্ছে। তাই আমি বলছি না আপনারা এত ব্যস্ত হবেন না, আপনারা উতলা হবেন না, যা হবার পর্দার পেছনে অনেক খেলা চলছে যা আপনাদের নজরের বাইরে। তা নইলে পরে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি করে বলেন যে এই ভোট অংশগ্রহণমূলক হতে হবে, ইনক্লুসিভ ইলেকশন হতে হবে, এবং তার মনে হয়েছে গত 16 মাসে মানুষের ভুল ভেঙেছে, কিছু মানুষকে ভুল বোঝানো গিয়েছিল। এই সমস্ত বজ্জাতগুলো আমি অনেক আগে বলেছিলাম, এই 4 তারিখে যখন এরা তুমি কি আমি কি রাজাকার বলে চিৎকার করে মিছিল করছিল না,
সেদিনকে আমি বলেছিলাম যে এরা হচ্ছে জামাতের প্রসব করা সন্তান। আপনারা 2024-এ স্ক্রল ডাউন করে 4 আগস্টের যদি আমার দেখেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। ওই আমি আর অত কষ্ট করে দিচ্ছেন আমি মানে খুঁজিনি, কারণ তাতে আমার সময় নষ্ট হচ্ছে। আমি অন্যান্য খবর জোগাড় করতে গেলে আমার অনেক কষ্ট করতে হয়। আপনারা যদি খোঁজেন অবসর টাইম পান, তাহলে 4 আগস্টের আমার ভিডিও দেখবেন, সেখানে আমি বলেছিলাম। তা আলটিমেটলি কি হলো, এখন তারা এনসিপিতে যোগদান করলো। মানে আবার পেটের থেকে বেরিয়েছিল, আবার পেটের মধ্যে ঢুকে গেল। খেলা পরিষ্কার, ওখান থেকেই তো সমস্ত কিছু হয়েছিল। তাই বলেছিলাম যে আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে, এবং কাদের হাতে পড়েছে? জামাতের প্রসব করা এই সমস্ত মানে শিশু সন্তানদের হাতে। আমি কোনোদিনও এদেরকে রাজাকারের বাচ্চা বলে তাদের মায়েদের আমি অসম্মান করতে চাই না, কারণ মায়েরা হচ্ছে গিয়ে সবসময় স্বর্গীয় স্থানে থাকেন। যে কোনো নারী, তিনি সবসময় আমাদের কাছে আরাধ্য দেবী। এখন জামাতের থেকে সমস্ত মানে মহিলারা আর মানে এনসিপি থেকে সব সরে আসছে। তার কারণ হচ্ছে জামাতের সঙ্গে যখন ঢুকে যাচ্ছে, তখন এনসিপির যারা মহিলা তারা জানেন যে জামাত তাদেরকে টিকিট দেবে না। জামাতের কাছে মহিলাদের কোনো স্থান নেই। এটা ভারতবর্ষ নয়, এটা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান একই। সেখানে নারীরা হচ্ছে প্রসব করার একটা যন্ত্র, এবং তাদেরকে ঘরে বেঁধে রেখে তাদের উপর অত্যাচার করা হয়। তারা দ্বিতীয় বিয়ে করার সুযোগ পায় না, কিন্তু একটা পুরুষ 4টে বিয়ে নাকি তারা করতে পারে। এটা নাকি জায়েজ। এটা কি ধরনের জায়েজ আমি তো জানি না, বুঝতে পারি না। সমান অধিকার যদি হয়, তাহলে মহিলাকে বলো তুমি 4টি বিয়ে করার তোমারও ক্ষমতা আছে। আমি মহিলাদের সম্পর্কে কোনো রকম মন্তব্য করব না, কিন্তু এরা যারা এখন মন্তব্য করতে শুরু করেছেন, এই রেজওয়ানা ম্যাডামের বিরুদ্ধে, ফরিদা ম্যাডামের বিরুদ্ধে, দেখুন তার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আপনাদের মানে এই আপত্তি থাকতে পারে, কিন্তু মিনিমাম মায়ের সম্মানটুকু তো দেবেন আপনারা। এত বড় আপনারা অশিক্ষিত ছাগল এবং কুসন্তান, আপনারা নিজের মাকে পর্যন্ত আপনারা শ্রদ্ধা করেন না। যদি মাকে শ্রদ্ধা করতেন, তাহলে এই মহিলা উপদেষ্টা যারা রয়েছেন, আমি তো গালাগালি করি, ইউনুসকে গালাগালি করি, সেটা পুরুষ মানুষ বলে তাই গালাগালি করি, কিন্তু আপনি কখনো দেখবেন না আমি কোনো মহিলা সম্পর্কে আমি কখনো খুব কথা বলেছি, কারণ তারা হচ্ছে মায়ের জাত। আপনি যে মায়ের থেকে সন্তান বা আপনাকে প্রসব করে বার করেছেন না, তবে তো আপনি দুনিয়াটা দেখেছেন। আর 71-এর স্বাধীনতা যদি না থাকতো, তাহলে পরে আপনাদের আজকে পাকিস্তানি সৈনিকদের আজকেও বুটের লাথি খেতে হলো। সেই 71-কে আপনারা অস্বীকার করেন। আপনারা জানোয়ারের জানোয়ার, অধমের অধম। তো যাই হোক, এখন এই আমির খুসরু গতকালকে দেখা করেছিলেন, মানে বিএনপির আমির খুসরু দেখা করেছিলেন ইউনূসের সঙ্গে, গিয়ে আবার একটা ডোজ দিয়ে এসছেন যে জামাতের সঙ্গে আপনারা যে এই দলটল পাকিয়ে এই সমস্ত কুকাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছেন, এই এখানে এখানে হুতি, এখানে হুজি, তারপরে আপনার ওই তাহরিকে লাব্বেক টিএলপি তারা আসছে, এসে এখানে ঢুকছে, এর ফলাফল যা হবে তা কিন্তু আপনাকে ভুগতে হবে, আমরা দায় নেব না। আর আমির খুসরুর সঙ্গে কিন্তু ভারতবর্ষের সম্পর্ক ভালো, এটা আপনারা জানেন, কারণ আমির খুসরু এসে কিন্তু মাঝে মাঝে এসে আমাদের অমিত শাহের সঙ্গে দেখা করেন। এ নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। আবার সেই ভিডিওটাকে আবার এআই ভার্সন করে আমায় বদনাম করার জন্য একজন আমাকে মানে একটা ভিডিও বানিয়েছিল। তা মানুষ সাময়িকভাবে বাঙ্গুত, সাময়িকভাবে বোকা বনে, তারা অন্তত 10,000 কি 20,000 আমাকে আনসাবস্ক্রাইব করে চলে গিয়েছে। যারা দেখবে না, যারা এটুকু বোঝার ক্ষমতা নেই যে একটা মানুষ একটা ছবি দিয়ে করছে, সেইটাকে ভুল প্রমাণিত করা এআই দিয়ে। তো যাই হোক, এটা জামাতি করেছিল। তো তারপরে তো মানুষ আবার তাদের ভুল বুঝতে পেরেছে। এখন মানুষ সবসময় স্রোতের সঙ্গে চলে, তো তার স্রোতের সঙ্গে চলতে গিয়ে এই জিনিসটা হয়েছিল। তো আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কূটনৈতিক যে প্রেশার মানে তারেক রহমানের উপরে রয়েছে, সেই কূটনৈতিক প্রেশারে তারেক রহমান ধীরে ধীরে তার কাজকর্ম শুরু করছে, এবং বিএনপি পুরো ইউনূসের উপরে পুরো চাপ সৃষ্টি করছে, যাতে জামাতের থেকে সংসদ দূরে রাখো। জামাতের সঙ্গে প্ল্যান করে যে কাণ্ডগুলো করছো, তার ফল ভোগতে হবে দেশকে। ইউনূস কিন্তু তখন পালাতে পারবেন না, এবং তখন বলতে পারবেন না আমি কিছু জানি না, এই কথাটা ডক্টর ইউনূস বলতে পারবেন না। তিনি দেশে বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পত্তি করে রেখে দিয়েছেন। আমি ফ্রান্স থেকে খবর পেয়েছি, আমি এ নিয়ে পরে খবর করব।
শুধু একটা বিল্ডিং এ আছে 20 বিলিয়নের, একটা বিল্ডিং। সে বিল্ডিং এর ছবিও আছে আমার কাছে, তথ্য উপাত্ত সব রয়েছে। আমার পড়তে সময় লাগছে, 44 পাতার এ রয়েছে, ডকুমেন্ট রয়েছে, আমার পড়তে সময় লাগছে, সেগুলো নিয়ে আমাকে নোট ডাউন করতে হচ্ছে। ইউনূস কোথায় কি করে রেখেছে, কত সম্পদ করে রেখেছে, তাও আমি আপনাদের জানিয়ে দেবো। এই বেটা পালাবে কোথায়? ভারতবর্ষের হাত থেকে পালাতে পারবে না। আর শেখ হাসিনা দেশে ফিরবেন, লড়াই করবেন, নির্বাচনে লড়াই করে প্রধানমন্ত্রী হবেন, হলে পরে একে ফাঁসি কাস্টে ঝোলানো হচ্ছে আমার দাবি। আপনারা বাংলাদেশের লোকে কি দাবি করবেন না করবেন জানি না, কিন্তু আমার দাবি হচ্ছে ইউনূসকে ওই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিয়ে গিয়ে ইউনূস সহ এই যে আমাদের ওই প্রফেসর যেগুলো আছে, আর যেগুলো বাঁচার জন্য এখন ওই সেইটার খুঁজছে, এখন গিয়ে মায়ের পেটে ঢুকছে, জামাতের কাছে গিয়ে ঢুকছে, সেগুলোকে শুদ্ধ কপাকপ ধরে মারো, একদম জেলবন্দি করে দাও, অন্ধকুটুলিতে করে দাও। আর ভারতীয় সৈনিক যদি ওখানে নামে, তাহলে পরে খুঁজে খুঁজে বার করে দেবে এবং টেনে বার করে, তখন দেখবে না কে জামাত আর কে বিএনপি আর কে অমুক, তখন কিন্তু কারো কোনো মাফ নেই। সুতরাং সবাই টুকুনি যারা করছে সাবধানে থাকবেন, ধৈর্যের একটা সীমা আছে, একটা শেষ চান্স একটা বাংলাদেশকে দিচ্ছে, ইউনূসকে দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধরে যাও অথবা পরিণাম ভোগার জন্য প্রস্তুত থাকো।